লিমন পারভেজ কি মেসেজ দিয়েছেন? কিছু বলবেন? ও আচ্ছা, তখন আপনাকে জিজ্ঞাসা করতেছিলাম, আপনি মিউট হয়েছিলেন। কিছু বললে বলতে পারেন। এমডি নাহিদ, আপনারা ক্যামেরা ভিডিও অন করলে ভালো হয় আর কি। ভিডিও অন না করার জন্য কিন্তু আপনারা নাম্বার কম পাবেন। যাই হোক, ভিডিওর জন্য কি নাম্বার কম পাবো? এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। নাম্বার যখন কম পাবেন সেই সময়ই বুঝতে পারবেন। ওকে, আমি যখন পড়াবো, মনে করেন স্লাইড যখন দেখাবো, স্লাইড শো যখন শুরু করব, সেই সময় আপনারা ভিডিও অফ করে রাখতে পারেন, তখন আর দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, সাবরিনা রূপাকে কি দেখা যাচ্ছে নাকি এটা কোনো ছবি? আমি অন্ধকারের মধ্যে বুঝতে পারতেছি না। যাই হোক, আমরা পড়ালেখা ম্যাম আমাদের কারেন্ট নেই তো সেজন্য এরকম। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য অন্ধকারের মধ্যে মানে বুঝতে পারতেছি না। ওকে, ঠিক, আমরা শুরু করি। তখন তখন না ম্যাম, শুধু স্লাইডটাই তো দেখা যায়, তাই না? শুধু স্লাইডটাই দেখা যায়। সরি, ম্যাম শুধু তখন স্লাইডটাই দেখা যায়, আপনাকে দেখা যায় না, এটাই বলছি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে। বাইনোমিয়াল পয়সন এবং নরমাল ডিস্ট্রিবিউশন, এই তিনটা জিনিস আমি আপনাদের পড়াবো। বাইনোমিয়াল পয়সন যেহেতু পড়ে ফেলেছেন, সেগুলো জাস্ট রিভিউ করে যাব, মানে যাতে আপনাদের আগের পড়াগুলো একটু মনে পড়ে যায়। আর নরমাল ডিস্ট্রিবিউশন, এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ স্ট্যাটিস্টিক। এইটা আমি আপনাদের দেখাবো আর কি। কি ব্যাপার, কই গেল আমার পড়ালেখা? ম্যাম দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? স্ক্রিন তো দেখা যাচ্ছে তো। জি ম্যাম। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে, আমি যেটা বলেছিলাম যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বোঝার জন্য সবার ফার্স্টে আমার জানতে হবে র্যান্ডম ভেরিয়েবলটা কি। দেখতে পাচ্ছেন তো সবাই? আমি বুঝতে পারতেছি না, এদিক দিয়ে আমাকে কোনো কিছু শো করতেছে না কেন? ম্যাম দেখা জি ম্যাম, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন? ওকে, তো র্যান্ডম ভেরিয়েবলটা কি সেটা আমাকে জানতে হবে। আচ্ছা, আমি ফার্স্টে যেটা জিজ্ঞাসা করেছিলাম সেটার অ্যানসার তো পাই নাই। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কখন হয় বলেন, একজন বলেন। কথার উল্লেখ থাকলে একটু জোরে বলেন, একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। মানে অন এভারেজ থাকলে হ্যাঁ, অন এভারেজ কথার উল্লেখ থাকে কোশ্চেনের ভিতরে। আচ্ছা, অন এভারেজ কি থাকলে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যে হবে, মনে করেন একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই যে একটু আগে বললাম, যদি সেই র্যান্ডম ভেরিয়েবলটা ডিসক্রিট হয় তখন সেটাকে বলা হয় ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যদি র্যান্ডম ভেরিয়েবলটা কন্টিনিউয়াস হয় তখন আমরা বলি কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ডিসক্রিট ডিস্ট্রিবিউশন নাকি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন সেটা বলেন তো। এটা ডিসক্রিট হবে। হ্যাঁ, ডিসক্রিট হবে। আচ্ছা, তো কখন আমরা বাইনোমিয়াল বলবো একটা ডিস্ট্রিবিউশনকে? কখন আমরা বাইনোমিয়াল বলবো? গত ক্লাসে কিন্তু আমি এটা জিজ্ঞাসা করেছিলাম এবং এটা নিয়ে আমি আলোচনাও করেছি। একটু মনে করে দেখেন তো, গত ক্লাসে আমি কি নিয়ে আলোচনা করলাম? আচ্ছা, ওকে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হয় তখনই যখন একটা মানে একটা প্রবাবিলিটি ভ্যালু বা একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটকাম, একটা এক্সপেরিমেন্টের যে আউটকাম আমরা পাই, সেই আউটকাম যখন দুইটা হয়। যে আমি আপনাদের একটা এক্সপেরিমেন্ট বলতে বোঝাই যে কোনো একটা কাজ, যে কোনো কাজকেই বলা হয় এক্সপেরিমেন্ট। যে এক্সপেরিমেন্ট চালাইলাম, যে আপনাদের একটা পরীক্ষা নিলাম, আজকে একটা কুইজ টেস্ট নিলাম, কুইজ টেস্টে কেউ আপনারা পাস করলেন, কেউ আপনারা ফেল করলেন, তাহলে আউটকাম কয়টা? আউটকাম দুইটা।
যখনই কোনো একটা এক্সপেরিমেন্টের আউটকাম দুইটা হয় তখনই সেই এক্সপেরিমেন্টটাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, মানে সেই প্রবাবিলিটির ডিস্ট্রিবিউশনটাকে বলা হয়, যেই প্রবাবিলিটির আউটকাম দুইটা হয় সেই প্রবাবিলিটির ডিস্ট্রিবিউশনটাকেই বলা হয় বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তো আচ্ছা, দেন ফার্স্টে আমাদের জানতে হবে র্যান্ডম ভেরিয়েবলটা কি। এখানে দেওয়াই আছে যে র্যান্ডম ভেরিয়েবল ইজ নিউমেরিক্যাল ডেসক্রিপশন অফ দ্য আউটকাম অফ অ্যান এক্সপেরিমেন্ট। তার মানে কি একটা এক্সপেরিমেন্টের আউটকাম গুলা কি কি হবে সেটাকে আমি যদি নিউমেরিক্যাল ডিসক্রিপশন করি, নিউমেরিক্যালি প্রকাশ করি, সেটাকেই বলা হয় র্যান্ডম ভেরিয়েবল। তো র্যান্ডম ভেরিয়েবল দুই প্রকার, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, একটা আছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। A discrete random variable may assume either a finite number of value or an infinite sequence of value। অথবা এত কিছু না ইয়ে করে আমি জাস্ট এমন এক মানে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলে কি হয়, আমরা এমন একটা ভ্যালু পাই যেই ভ্যালুটাকে কাউন্ট করা যায়, যেই ভ্যালুটাকে কাউন্ট করা যায়। যেমন এই যে আপনাদের একটা টেস্ট নিলাম, টেস্টে আপনারা কেউ ফেল করলেন, কেউ পাস করলেন, তার মানে কি অ্যান্সারটা কি কি হবে, আউটকাম হয় পাস না হয় ফেল, শেষ। বা আপনাদেরকে আমি বললাম যে আমার 5টা বই আছে, কয়টা বই আছে, 5টা, শেষ। মানে জাস্ট কাউন্ট করলাম যে কয়টা, একদম ঠিক গণনা করা যায়, যেটা কিনা মেজার করা যায়, সেটাকে বলা হয় ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আপনাদের কি সবাই কে যেন মিউট করেন নাই, তার ইয়ে থেকে শব্দ আসতেছে। ওকে, ঠিক আছে। দেন আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলটা কি, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলটার এই যে র্যান্ডম ভেরিয়েবলের বিভিন্ন ভ্যালু যেটা কিনা আমরা কাউন্ট করতে পারি না, মানে এই যে মে অ্যাজিউম এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল মে অ্যাজিউম এনি নিউমেরিক্যাল ভ্যালু ইন অ্যান ইন্টারভেল অফ অর কালেকশন অফ ইন্টারভেল। মানে একটা ইন্টারভেলের মধ্যে আমার অ্যান্সারটা দেওয়া থাকে যে 10 থেকে 15, 10 থেকে 15-র মধ্যে আমার এই জিনিসটা আছে। মানে ধরেন বলি আমি ভার্সিটি নাকি বাসা থেকে আমি আমার ভার্সিটিতে যাব, আমার কয় মিনিট সময় লাগে, আমি যদি ঠিক ঠিক বলি যে ঠিক 5 মিনিট সময় লাগে, বা ধরেন বললাম 30 মিনিট সময় লাগে, তো 30 মিনিট একদম একটা ভ্যালু বললাম যে, তখন এটা হয়ে যাবে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। কিন্তু আমি যদি বলি আমার ভার্সিটিতে যেতে, বাসা থেকে ভার্সিটিতে যেতে 30 মিনিট থেকে 50 মিনিট লাগে, মানে একটা ইন্টারভেল বললাম যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, এরকম আমরা অ্যান্সার দেই না অনেক সময় যে এটা করতে, এই কাজটা করতে আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগে। তার মানে কি আমি একটা নির্দিষ্ট ভ্যালু কিন্তু বলি নাই, আমি জাস্ট একটা ইন্টারভেল বললাম যে 5 থেকে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট, এরকম যদি বলি তখন সেটাকে বলা হয় কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। নির্দিষ্ট কোনো একটা ভ্যালু আমি বলিনি, আমি একটা ইন্টারভেল বললাম যে আপনাদের হাইট কত, 4 ফুট থেকে 5 ফুটের মধ্যে, বা 5 ফুট থেকে 6 ফুটের মধ্যে। কিন্তু 5 ফুট থেকে 6 ফুটের মধ্যে কত ফুট নির্দিষ্ট করে কিন্তু আমি বলি নাই, আমি জাস্ট বললাম 5 থেকে 6 ফুট। তো এটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। বা আপনাদের ওয়েট কত বলবো, এখন যদি বলি আমি যে 60 থেকে 80 কেজি, তো 60 থেকে 80 কেজি এখন ঠিক কত সেটা কিন্তু আমি জানি না, মানে আনকাউন্টেবল, এর ভেতরে অনেকগুলো ভ্যালু থাকতে পারে, অনেকগুলো ভ্যালু, যে 60 থেকে 80 কেজির মধ্যে আপনাদের অনেকগুলো ভ্যালু এর মধ্যে আছে, কতগুলো যে আছে সেটা আমরা আগে থেকে বলতে পারি না। এই টাইপসের ভ্যারিয়েবল গুলোকে বলা হয় কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল মানে কি একদম কাউন্ট করার যোগ্য, মেজার, মানে র্যান্ডম ভেরিয়েবলটাকে আমি কাউন্টেবল মেজার করতে পারি, কাউন্টেবল ভাবে। বোঝাতে পেরেছি এই দুইটার মধ্যে পার্থক্য? এই যে দেখেন, a random variable x represent a numerical value associated with each outcome of a probability distribution। random variable টা কি, random variable যদি আমি x মনে করি, তাহলে x টা কি করে, represent numerical value, এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু দেয় অ্যাসোসিয়েটেড উইথ ইচ আউটকাম। এই যে আউটকাম গুলোর সাথে, মানে একটা এক্সপেরিমেন্ট আমি করলাম, এক্সপেরিমেন্ট করে তার আউটকাম গুলো কি হবে সেটা কিন্তু আমি আগে থেকে জানি, এবং সেই আউটকামের একটা প্রবাবিলিটিও থাকে। যেমন আমি একটা কয়েন টস করলাম, কয়েন টস করলে যে কি কি আসবে সেটা কিন্তু আমি জানি, হেড আসবে না হয় টেইল আসবে। আর হেড আসার সম্ভাবনাও যেমন হাফ, টেইল আসার সম্ভাবনাও হাফ, কারণ আমার টোটাল আউটকাম আছে 2টা, তার মানে একটা আউটকাম আসবে 1/2 আর একটা আউটকাম আসবে 1/2, তার মানে 2টা আউটকাম আসার সম্ভাবনাই সমান। তার মানে এটার একটা প্রবাবিলিটি আছে, প্লাস কি কি আউটকাম আসবে সেটাও আমি জানি, কিন্তু
টস না হওয়া পর্যন্ত কিন্তু আমি বলতে পারতেছি না যে হেড পড়বে নাকি টেল পড়বে। এই টাইপসের ভেরিয়েবল গুলোকেই বলা হয় র্যান্ডম ভেরিয়েবল। তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটা কি দেখেন, র্যান্ডম ভেরিয়েবল ইজ ডিসক্রিট ইফ ইট হ্যাজ এ ফাইনাইট অর কাউন্টেবল নাম্বার অফ পসিবল আউটকাম। মানে কি কি আউটকাম আসবে সেটা আমি কাউন্ট করতে পারি, বা এটার সংখ্যাটা ফাইনাইট, সেগুলোকে বলা হয় ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। যেমন আমি এখানে একটা লাইন আছে, রিয়েল মানে একটা লাইন, জাস্ট লাইনের ভ্যালু কত থেকে 0 থেকে 10 পর্যন্ত ভ্যালু দেওয়া আছে। তো তার মধ্যে আমি লাইনে মনে করেন পয়েন্ট আউট করে দিলাম 2, 4, 6, 8, 4টা বিন্দুকে আমি পয়েন্ট আউট করে দিলাম সুন্দর মতো, যে 2, 4, 6, 8 এই লাইনের 4টা পয়েন্ট। শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি ম্যাম শুনতে পাচ্ছি। এই যে 2, 4, 6, 8 4টা পয়েন্ট আমি একদম নির্দিষ্ট করে দিলাম। তার মানে কি এটা কাউন্টেবল? কাউন্টেবল না, এটা তো কাউন্ট করাই যাচ্ছে। 4টা ভ্যালু আছে এখানে, 2, 4, 6, 8। তার মানে এই টাইপসের ভ্যারিয়েবল গুলোকে বলা হয় ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। অথবা ধরেন আরেকটা উদাহরণ হতে পারে, আমি গাড়িতে করে যাচ্ছি, লং ট্যুরে, লং জার্নিতে যাচ্ছি, মনে করেন ঢাকা থেকে চিটাগাং। তো গাড়িতে তো তেল লাগবে, মনে করেন কয়টা তেলের মানে আছে আমার, কি বলে ওগুলাকে, গাড়ি থেকে যে তেলের করে, যে স্টেশন গুলা থেকে মনে করেন 10টা এরকম তেল নেওয়ার জায়গা আছে। তাহলে কি এটা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, যে 10টা আমার গাড়িতে আমার তেল ভরার মতন ইয়াগুলো আছে 10টা জায়গায়। তো এটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। বা আমি পরীক্ষায় কত পেয়েছি, আমি পরীক্ষায় 10-এর ভেতরে 8 পাইছি, ঠিক 8 পেয়েছি, এটা একটা কাউন্টেবল নাম্বার, এটা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। কিন্তু আমি যদি এখন বলি আপনারা সবাই পরীক্ষায় সিজিপিএ কত পেয়েছেন, 3 থেকে 4 এর মধ্যে পেয়েছেন, তো 3 থেকে 4 এর মধ্যে, 3 থেকে 4 এর মধ্যে তো এক একজনের একটা ভ্যালু আছে। 3 থেকে 4 এর মধ্যে যদি বলি তখন সেটা হয়ে যায় কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। যেমন দেখেন, র্যান্ডম ভেরিয়েবল ইজ কন্টিনিউয়াস ইফ ইট হ্যাজ অ্যান আনকাউন্টেবল নাম্বার অর পসিবল আউটকামস represented by the interval on a number line। মনে করেন এখানে একটা নাম্বার লাইন 0 থেকে 10 পর্যন্ত দেওয়া, এখানে আমি রিপ্রেজেন্ট করতেছি কি শুধুমাত্র 0 থেকে 10, 0 থেকে 10 এর মধ্যে অনেকগুলো বিন্দু আছে। কিন্তু এখানে যেমন এই যে নীল কালারের পয়েন্ট আউট করে দিয়েছিলাম 2, 4, 6, 8, এখানে কোনো পয়েন্ট আউট আমি করিনি, জাস্ট পয়েন্ট বলছি যে 0 থেকে 10 এর মধ্যে অনেকগুলো ভ্যালু আছে। তো আমার এখানে 2, 4, 6, 8 আমি করেছি, মানে দাগ দিয়েছি, কিন্তু কোন ভ্যালু কোন রকম কোনো পয়েন্ট আউট করিনি, আমি জাস্ট বলছি 0 থেকে 10 এর মধ্যে। তো 0 থেকে 10 এর মধ্যে তো অনেক ভ্যালু হতে পারে, 0 থেকে 10 এর মধ্যে 1, 2, 3, 4ও হতে পারে, 1.1, 1.2, 2.5, যে কোনো ভ্যালু হতে পারে। তার মানে কি এটা কাউন্ট করতে পারবো না, এটা কাউন্ট করার যোগ্য না। আনকাউন্টেবল নাম্বার অফ পসিবল আউটকামস, দ্যাট ইজ কল্ড কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। বোঝা গেছে কন্টিনিউয়াস এবং ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে পার্থক্যটা কি? একটা গণনা করা যায় না, গণনা করা যায় আর একটা গণনা করা যায় না। একটার অ্যান্সার আমার সরাসরি বলে দিচ্ছে যে তুমি কত পেয়েছো, আমি 5 পাইছি, শেষ। আর একটা যদি আমি বলি তোমরা সবাই কত পেয়েছো, আমি যদি বলি যে 5 থেকে 10 এর মধ্যে পাইছো, তো 5 থেকে 10 এর মধ্যে তো অনেকগুলো ভ্যালু হতে পারে, 5.1, 5.2, 6, 7, 7.1, মানে যে কোনো কিছু ভ্যালু হতে পারে। তার মানে যেটা কাউন্টেবল হচ্ছে না, তখন সেটাকে বলা হয় কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এই যে দেখেন এক্সাম্পল দেওয়া আছে একটা, আচ্ছা এক্সাম্পল এরকম আমি যদি কিছু এক্সাম্পল দিয়ে বলি আপনাদের, এটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল নাকি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এটা আপনাদের আইডেন্টিফাই করতে হবে। এরকম কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, যে কয়েকটা এক্সাম্পল দিয়ে বললাম এটা কি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল নাকি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল। তো দেখেন এখানে দেওয়া আছে ডিসাইড ইফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ ডিসক্রিট অর কন্টিনিউয়াস। আপনাদের ডিসাইড করতে হবে যে এক্স ভেরিয়েবলটা, র্যান্ডম ভেরিয়েবলটা ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস। তো 1 নম্বরে আছে কি, দ্য ডিস্টেন্স ইউর কার ট্রাভেলস অন এ ট্যাঙ্ক অফ গ্যাস। তার মানে এই যে ট্যাঙ্ক অফ গ্যাসের সংখ্যা কত, দ্য ডিস্টেন্স ইউর কার ট্রাভেলস অন এ ট্যাঙ্ক অফ গ্যাস।
তার মানে আপনি কত দূর পর পর গ্যাসের যে ট্যাঙ্ক আছে, একটা গাড়ি নিয়ে, এই যে একটু আগে যেটা বলতেছিলাম, গাড়ি নিয়ে কোথাও ট্রাভেল করতে গেলে আপনি যদি ট্যাঙ্ক অফ গ্যাসের সংখ্যা কত সেইটা আপনাকে জানতে হবে। তো ধরেন যে কত দূর পর পর, কত কিলোমিটার পর পর, মানে ডিস্টেন্স বলছে, কত কিলোমিটার পর পর এই গ্যাস স্টেশন বা এই ট্যাঙ্ক অফ গ্যাস আছে, এইটা আপনাকে কাউন্ট করতে হবে। তো এটা কন্টিনিউয়াস নাকি র্যান্ডম, ডিসক্রিট, বলেন তো? এটা তো কন্টিনিউয়াস হবে। আচ্ছা, the distance your car travel is, এখানে দেওয়াই আছে continuous random variable because it is a measurement that cannot be counted, কারণ all measurement are continuous random variable। আমি মনে করেন এখন এই জায়গায় আসছি, এখন সামনে কতগুলো যে আমার গ্যাসের ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক অফ গ্যাস আছে, সেটা কিন্তু আমি যেহেতু কাউন্ট করতে পারতেছি না, সো এটা হয়ে যাবে continuous random variable। তারপর the number of student in a statistics class, মানে আজকের ক্লাসে কতজন আপনারা প্রেজেন্ট আছেন, এটা কি কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট? ডিসক্রিট। হ্যাঁ, তার কারণ আপনারা আজকে কয়জন আছেন সেটা আমি দেখলেই তো বুঝতে পারতেছি যে 15 জন আছেন বা 16 জন আছেন, তাই না? একদম একটা কাউন্ট করা যাচ্ছে, যেহেতু কাউন্ট করা যাচ্ছে সো এটা ডিসক্রিট। আচ্ছা, ওকে, দেন আসি আমরা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে। সরাসরি চলে আসলাম আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে। যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন লিস্ট এটা কি করে, ইচ পসিবল ভ্যালু দ্য র্যান্ডম ভেরিয়েবল ক্যান অ্যাজিউম, র্যান্ডম ভেরিয়েবল গুলো অ্যাজিউম করতে পারে এরকম কিছু পসিবল ভ্যালুকে এরা লিস্ট করে টুগেদার উইথ ইটস প্রবাবিলিটি, এবং সেই ভ্যারিয়েবলের সাথে কার প্রবাবিলিটি কত সেটাও থাকে। A probability distribution must satisfy the following condition। এই যে probability যে কন্ডিশন গুলো ছিল, probability সবসময় 0 থেকে 1 এর মধ্যেই হতে হবে, the sum of all probability 1 হয় সব সময়, সকল probabilityর যোগফল সব সময় 1 হয়। এই দুইটা probability মানে এই কন্ডিশন গুলো probability ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও একই জিনিস। ম্যাম 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 দুই একজন মেবি জয়েন করতে চাচ্ছে ভাই। জয়েন করতে পারতেছে না? জি ম্যাম। ও আচ্ছা, কিন্তু কোন নোটিফিকেশন আসবে না? করলাম তো ফয়সালকে, কিন্তু ফয়সাল কি চলে যাচ্ছে নাকি বারবার? না ম্যাম, ওই তাহলে এই যে লেফট দ্য মিটিং চলে গেছে। ওকে, ফয়সালকে দেখলাম ইয়াতে, এই যে ফয়সাল আছে, হ্যাঁ ফয়সাল আছেন। ফয়সালকে সম্ভবত দেখেছি হচ্ছে অরবিটে রেগুলার ব্যাচের সাথে, দেখলাম আপনার নাম অ্যাড করা আছে। তো তখন বললে ওরা বলল যে আপনি বোধহয় 162 ব্যাচের। যাই হোক, আপনার কয়টা কোর্স বাকি আছে? ম্যাম এটা অন্য পয়সা। ও ওকে ওকে, আচ্ছা আচ্ছা। আমরা ঠিক কি আছে। কোনো সময় ইচ্ছা করলে রেগুলারদের সাথে দুই একটা ক্লাস করতে পারবো যদি আমরা এটা মিস করি? আমাদের তো একটাই ক্লাস। হ্যাঁ, আপনারা চাইলেই পারেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, কিন্তু অরবিটে তো আবার আপনারা জয়েন করতে পারবেন না, কারণ অরবিটে যাদের নাম আছে তারাই তো শুধু মনে হয় জয়েন করতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আপনি আমাকে জানায়েন যদি ক্লাস কেউ করতে চান, আমি লিংক দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে, আচ্ছা, বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট, এই যে দেখেন, দেখা যাচ্ছে স্লাইড? জি ম্যাম। ওকে, জি ম্যাম। binomial experiment। তো binomial এক্সপেরিমেন্টটা কি? binomial experiment is a probability experiment that satisfy the following condition। এই কন্ডিশনগুলো থাকলেই কেবলমাত্র সেই এক্সপেরিমেন্টটাকে আমি বলতে পারবো এটা binomial experiment, আদারওয়াইজ আমি কিন্তু বলতে পারবো না। এই কন্ডিশনগুলোই আমি জিজ্ঞাসা করেছিলাম যে কখন binomial experiment হয়, কি জন্য আমি binomial experiment ইউজ করব, সেটা আমি জানতে চাইছিলাম আপনাদের কাছে। তো এই যে এখানে দেওয়া আছে, the experiment is, কখন হয়? যখন the experiment is repeated for a fixed number of trial। একটা নির্দিষ্ট সংখ্যার সমান আমি বারবার এক্সপেরিমেন্টটাকে, মানে একই কাজ আমি বারবার করব। কতবার রিপিট করব? একটা ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস হোয়ার ইচ ট্রায়াল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আদার। মানে এই যে আমি একটা কয়েন টস করার করলাম,
আচ্ছা, এরকম শব্দ হচ্ছে কেন? কারো কি কোনো প্রবলেম হচ্ছে? কেউ কি জয়েন করতে চাচ্ছে? আচ্ছা, সঞ্জিত চৌধুরী। ওকে। তো মনে করেন আমি একটা কয়েন টস করলাম 10 বার। তার মানে কি? আমি একটা এক্সপেরিমেন্ট কয়বার রিপিট করলাম? 10 বার। তার মানে এটা একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। শুধু 10 বার কয়েন টস করলেই এটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট হবে তা কিন্তু না। যদি আমার এই কয়েন টস করার ফলাফলটা মানে এই যে এক্সপেরিমেন্টের আউটকামটা 2টা হয়, শুধুমাত্র আউটকামের সংখ্যা যদি 2টা হয়, তখনই কেবলমাত্র আমি বলতে পারবো এটা বাইনোমিয়াল। বাই মানেই 2, BI, বাই মানেই 2, বাইনোমিয়াল। এটাকে বলা হয় মানে যেই জিনিসগুলা, যেই এক্সপেরিমেন্টের আউটকাম হবে আমার 2, সেইগুলাকেই বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট বলা হয়। এই যে দেয়ার আর অনলি 2 পসিবল আউটকামস অফ ইন্টারেস্ট অফ ইচ ট্রায়াল। প্রত্যেকটা ট্রায়ালে আউটকাম হবে 2টা। তো আমরা নর্মালি ধরে নিই একটা সাকসেস, একটা ফেলিওর। যদি আমি ফার্স্টেই বলে নেই যে একটা কয়েন আমি টস করতেছি, যদি হেড পড়ে তাহলে আমি জিতে যাব, মানে সাকসেস। হেড পড়লে সাকসেস, টেইল পড়লে ফেলিওর। তার মানে যতবার হেড আসবে ততবার আমি সাকসেস, যতবার টেইল আসবে ততবার আমি ফেলিওর। আর the probability of success is same for each trial. মানে আমি যদি একটা মানে এক্সপেরিমেন্টের শুরুতেই আমি বলে নিব যে আমি হেড পড়লে হচ্ছে জিতবো নাকি হারবো, হেড পড়লে আমি সাকসেস নাকি টেইল পড়লে আমি সাকসেস, সেটা কিন্তু আমার এক্সপেরিমেন্টের শুরুতে বলেই দেওয়া থাকবে। এমন না যে আমি প্রথমবার হেড পড়লো তখন আমি জিতলাম, পরের বার আমি চেঞ্জ করে বললাম যে এবার টেইল পড়লে আমি সাকসেস, তারপরের বার আবার হেড পড়লে সাকসেস। এরকম মানে চেঞ্জ করা যাবে না, ফিক্সড। এটা ফিক্সড থাকতে হবে একদম প্রথমে, যে দা প্রবাবিলিটি অফ সাকসেস পি অফ এস ইজ সেম ফর ইচ ট্রায়াল। প্রত্যেকটা ট্রায়ালের জন্য probability of success একই থাকবে। আর the random variable x counts, এই x টা কি করে? কাউন্ট করে the number of successful trial। আমার কতবার হেড আসলো, যেহেতু আমি বলেছি হেড পড়লে আমি সাকসেস, তো কতবার হেড আসলো সেটাই হবে আমার সাকসেসের সংখ্যা। এক্স এর মান যদি 5 হয় তাহলে আমি বলতে পারবো আমার 5 বার হেড এসেছে। 10-এর মধ্যে 10 বার ট্রায়াল দিয়ে আমি 5 বার হেড পেয়েছি। আমি গতদিন আপনাদের এই এক্সপেরিমেন্টটা করতে বলেছিলাম যে 10 বার একটা কয়েন টস করে দেখবেন যে হেডের সংখ্যা কত হলো। করেছিলেন কেউ? জি ম্যাম, বলছিলেন 4 বার হেড আসছে আর 6 বার টেল। তাই নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এক্স এর মান 4 ধরে আজকে অঙ্ক করব। ম্যাম সেক্ষেত্রে আমাদের যে এর মানে শুধু সাকসেসটাই আসতেছে, যদি ফেলিওরটা বেশি হয় সেক্ষেত্রে কি এটা হ্যাঁ করা যাবে? হ্যাঁ, সাকসেসের সংখ্যা বেশি হতেই পারে, কোনো প্রবলেম নাই। সাকসেসের সংখ্যা দেখেন, এই যে এইখানেই দেখেন এখানে কতগুলো সিম্বল আছে, সিম্বল দ্বারা কি বুঝিয়েছে সেটা দেওয়া। এই যে লাস্টে দেখেন এক্স এর মান 0 হতে পারে, আপনার একটাও যদি হেড না আসে। মনে করেন 10 বার একটা কয়েন টস করে একবারও হেড আসলো না, মানে আমি বলে নিছি হেড আসলে জিততে যাবে, সাকসেস হবে, কিন্তু একবারও আসলো না, তখন এক্স এর মান হবে 0। এক্স এর মান 1 হতে পারে, এক্স এর মান 2 হতে পারে, এক্স এর মান 3 হতে পারে, এক্স এর মান 10, মানে এন যেহেতু বলছি 10 বার, এন এর মান 10, 10 বারই আপনার হেডও আসতে পারে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। এন মানে হচ্ছে দ্য নাম্বার অফ টাইমস এ ট্রায়াল ইজ রিপিটেড। আমি কতবার একটা ট্রায়াল রিপিট করলাম। এই যে 10 বার কয়েন টস করলাম, তার মানে 10 নাম্বার অফ টাইমস মাই ট্রায়াল ইজ রিপিটেড। আর পি হবে কি? পি মানে আমরা সবসময় বলি প্রবাবিলিটি অফ সাকসেস, মানে আমি যেহেতু বলে নিছি আগে থেকে হেড আসলে আমি জিতবো, তার মানে পি হবে আমার সাকসেসের প্রবাবিলিটি, আর কিউ হবে আমার ফেলিওরের প্রবাবিলিটি। তো আমি আমার আউটকামই যেহেতু 2টা, আমি ফার্স্টেই ধরে নিয়েছি যে হেড এবং টেইল আসার সম্ভাবনা দুটো সমান। হেড আসবে, হেড আসার সম্ভাবনা 0.5, টেইল আসার সম্ভাবনা 0.5। যেহেতু আউটকাম 2টা আর আমি হেডের সংখ্যা হলো 1, তাহলে 1/2 হবে হেড আসার সম্ভাবনা, 1/2 হবে টেইল আসার সম্ভাবনা। আর এক্সটা কি? এক্স রিপ্রেজেন্ট দ্য র্যান্ডম ভেরিয়েবল, এটা হলো রিপ্রেজেন্ট এ কাউন্ট অফ দ্য নাম্বার অফ সাকসেস। এটা কাউন্ট করে কি কতবার আমি সাকসেসফুল হলাম এন ট্রায়াল। এন ট্রায়ালের মধ্যে কতবার সাকসেসফুল হলাম সেটা আমাকে কাউন্ট করে। তো বাইনোমিয়াল এক্সপেরিমেন্টের এই গেল সব কথাবার্তা। দেন ম্যাম, সাকসেসফুল জিনিসটা বুঝলাম না। আমার যদি হেড আসে তাহলে তো আমি সাকসেসফুল, আমার যদি টেল আসে তাহলে তো আমি সাকসেসফুল। তাহলে না না, কে বলেছে? সরি, আমি বুঝাতে পারিনি হয়তো।
হেড আসলেই শুধুমাত্র আমি সাকসেস। এই যে দেখেন এখানেই বলা আছে পি দ্বারা বোঝাচ্ছে দ্য প্রবাবিলিটি অফ সাকসেস। প্রবাবিলিটি অফ সাকসেস, পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, আর কিউ মানে হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ ফেইলিওর, ঠিক আছে? এবং এক্স এর মানটা তাহলে মানে কোনটা থেকে আসছে? এক্স এর মান এই যে নাম্বার অফ হেড কয়বার আসছে সেটার উপরে। হেড আসছে মনে করেন 0 বার, হেড আসতে পারে একবার, আপনার যেমন হেড এসেছে 4 বার, তাহলে এক্স এর মান হবে 4। আমি তো আর পি আর কিউ এই দুইটার মান কিন্তু ফিক্সড, দুটোই কিন্তু হাফ হাফ হবে, কারণ প্রবাবিলিটি অফ হেড আসার সম্ভাবনাও হাফ, টেইল আসার সম্ভাবনাও হাফ। যদি একটা কয়েন যদি একদম আনবায়াসড হয়, মানে মনে করো কোনো বেকাতারা কোনো কিছু না, একদম একদম সুন্দর একটা কয়েন, যেই কয়েনটা আমি ইয়া করলে টস করলে হচ্ছে কি আসবে সেটা আমি একদমই ফিক্সড করে বলতে পারি না, হেডও আসতে পারে আমার টেইলও আসতে পারে। কিন্তু ধরেন আমি একটা কয়েন বাঁকা একটা কয়েন নিয়ে টস করলাম, প্রতিবারই হেড আসতেছে প্রতিবারই হেড আসতেছে, তখন কিন্তু সেই কয়েনটাকে আমি বলতে পারবো না এটা একটা আনবায়াসড কয়েন, তাই না? অনেক সময় লুডুর গুটি থাকে না, যে খালি পাস করে পাস করে পাস করে, মানে তার মানে কি ওই গুটির মধ্যে একটু প্রবলেম আছে। কিন্তু গুটিটা যদি একদম আনবায়াসড হয়, একদম সুন্দর হয়, তাহলে আমি এক একবার নিক্ষেপ করলে এক একটাই আসবে, ওটা একটা র্যান্ডমলি আসবে, তাই না? অনেক সময় এরকম হয় না যে একই জিনিস বারবার আসে বারবার আসে। জি ম্যাম। ওরকম জিনিস নিয়ে আমি এক্সপেরিমেন্ট করব না, আমি সবসময় এক্সপেরিমেন্ট করব একদম আনবায়াসড একটা জিনিস, একদম নিরপেক্ষ একটা জিনিস, যে যেখানে প্রত্যেকটা আউটকাম আসার সম্ভাবনা সমান থাকে, যেমন হেড আসার সম্ভাবনাও হাফ, টেইল আসার সম্ভাবনাও হাফ, তার মানে পি এর মান হাফ, কিউ এর মান হাফ। আর এখানে পি প্লাস কিউ ইকুয়াল টু 1, সেই জন্য বলেছি কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি। আপনারা বুঝবেন, সূত্রটা তো জানেন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সূত্রটা তো জানেন, এটা আসবে ধীরে ধীরে। এই যে দেখেন এখানে এরকমও কিন্তু কোশ্চেন আসতে পারে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নাকি এটা পয়সন ডিস্ট্রিবিউশন নাকি এটা নরমাল ডিস্ট্রিবিউশন বলতে পারি। আপনাদেরকে কিন্তু এই কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে। এক্সাম্পল দেওয়া আছে যে ডিসাইড whether the experiment is binomial or not. If it is, specify the value of n এর মান কত, p এর মান কত, q এর মান কত, এবং list of all possible value of the random variable x এর ভ্যালু গুলো লিখতে বলেছে। It is not, if it is not a binomial experiment, explain why. এটা কেন এক্সপেরিমেন্টটা বাইনোমিয়াল হলো না সেটা বোঝাতে হবে। তো কোশ্চেন দেওয়া আছে, you randomly select a card from a deck of cards and note if the card is an s কিনা সেটা দেখতে হবে। You then put the card back and repeat this process 8 times. আপনারা কার্ড খেলেছেন না সবাই? কার্ড খেলতে পারেন? না ম্যাম। কেউ পারেন না? জি ম্যাম একজন? পারি। আচ্ছা অনেকে আচ্ছা পারে। আচ্ছা, যারা পারে তাদের কাছে বলতেছি, কার্ডে টোটাল কার্ডের সংখ্যা কয়টা থাকে? ম্যাডাম 52টা। 52টা। কার্ড থাকে কয় রকম? 4 রকমের কার্ড থাকে না? 4 রকমের থাকে। 4 রকমের কার্ড, 4 তেরং 52, 13টা 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 করে থাকে, তাই না? 4 তেরং 52। তো চারটার নাম কি বলেন তো? চারটার নাম ইংলিশে অথবা বাংলায় বলেন। ম্যাডাম ব্ল্যাক থাকে, কিং আর কুইন থাকে, মানে হুম তারপরে স্পেড আর এস থাকে। হুম এস থাকে, এই যে এস এর কথা এখানে লেখা আছে। আচ্ছা বাংলায় ওই যে, হ্যাঁ আমি ইংলিশে অত কিছু জানি না, কার্ড আমি খেলতেও পারি না। ওই যে কি যেন বলে চিরা, তারপরে কি যেন ওই যে চারকোনা দাগ, তারপরে একটা হার্টের মতো শেপ, ওইগুলোর এক একটা নাম আছে। যাই হোক আমিও অত কিছু জানি না। 4 রকমের কার্ড থাকে, 4টা কার্ড 13টা করে করে থাকে, এটুকু জানলেই হবে। 13টা করে 4 রকমের কার্ড আছে। তার মানে আমি কি করেছি, ইউ র্যান্ডমলি সিলেক্ট এ কার্ড ফ্রম এ ডেক অফ কার্ডস, মানে টোটাল কার্ডের প্যাকেট থেকে আমি র্যান্ডমলি একটা কার্ড সিলেক্ট করেছি। এখন আমাকে দেখতে হবে সেই কার্ডটা এস কিনা। এস এর বাংলাটা কি জানেন কেউ? ওই চিরাটিরা কিছু একটা এরকমই হবে, কি কি সব নাম হরিত কি যেন সব ভুলে গেছি। যাই হোক ওগুলো আমিও কিচ্ছুই জানি না, কার্ড সম্পর্কে কোনো ধারণা নাই। তো ধরেন যে আমার ওই কার্ডটা এস কিনা সেটা আমাকে দেখতে হবে। তো টোটাল এস এর সংখ্যা কয়টা বলেন তো? টোটাল এস আছে কয়টা কার্ডের মধ্যে? 13টা। 13টা না 4টা?
ম্যাডাম 4টা মনে হয়। চারটা, ওকে ওকে ঠিক আছে, চারটা যদি থাকে তাহলে টোটাল কার্ডের সংখ্যা কত? 52টা। আর চারটা আছে এস, তাহলে আমার ইয়ে কত হবে, এস আসার সম্ভাবনা কত হবে? 4/52 না? দেন আমি সেই কার্ডটা আবার রেখে দেবো, রেখে দিয়ে দেন আবার তুলবো, তুলে দেখবো সেটা এস কিনা। যদি এস হয় তাহলে আমি সাকসেস, যদি এস না হয় তাহলে আমি ফেলিওর। দেন আবার তুলবো, তুলে দেখবো সেটা কার্ডটা এস কিনা। দেন আমি যদি এস আসে তাহলে আমি সাকসেস, আদারওয়াইজ ফেলিওর। এরকম করে 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 8 বার আমি এই প্রসেসটাকে রিপিট করব। তাহলে এটা কোন ডিস্ট্রিবিউশন? এস আসলে সাকসেস, এস যদি না আসে ফেলিওর। তার মানে আউটকাম আমার দুইটা। আমি এই এক্সপেরিমেন্টটা রিপিট করতেছি কয়বার? 8 বার। তার মানে ফিক্সড নাম্বার অফ ট্রায়াল ইজ রিপিটেড। তার মানে এটা হচ্ছে কি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। জি ম্যাম। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। জি ম্যাম। ওকে, আপনারা কি 21 জন আছেন এখানে? জি ম্যাম। ওকে ঠিক আছে। তাহলে এন এর মান কত বলেন তো? এন এর মান কত এখানে? নাম্বার অফ ট্রায়ালের সংখ্যা কত? ম্যাডাম এর মান হচ্ছে 8। পি এর মান কত হবে? পি নাম্বার অফ সাকসেস হওয়ার সম্ভাবনা কত? টোটাল নাম্বার অফ কার্ড আছে 52টা, আর এস এর সংখ্যা আছে কত? এস এর সংখ্যা আছে মনে হয় 4টা। যদি 4 হয় তাহলে 4/52 হবে পি এর মান। আর কিউ এর মান কত? আমরা সব সময় জানি কিউ হবে হলো, যেহেতু পি প্লাস কিউ ইকুয়াল টু 1, তাহলে কিউ হবে কত? 1 মাইনাস পি। পি। জি ম্যাম। হ্যাঁ, আর এক্স এর মান কত? এক্স হবে আমার যতবার আমার এস আসছে ততবার সাকসেস। সাকসেস। এই যে দেখেন, হ্যাঁ আপনি যে 4টা বলেছেন সে জানেন, কার্ড খেলা সম্পর্কে জানেন। এস তার মানে 4টাই থাকে টোটাল 52টার মধ্যে। এই যে দিস ইজ এ বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট, ইচ অফ 8 সিলেকশন, মানে 8 বার আমি যে সিলেক্ট করেছি বা আমার ট্রায়ালটা আমি রিপিট করেছি 8 বার, represent an independent trial because the card is replaced before the next one is drawn। মানে আমি কার্ডটা আমি আবার রেখে দিছি, তারপরে ধরেন যে উল্টাপাল্টা করে দেন আবার হচ্ছে গিয়ে আমি চোখ বন্ধ করে আমি একটা কার্ড সিলেক্ট করেছি। তার মানে এটা একটা র্যান্ডমলি এই প্রসেসটা চলেছে, আমি কোনো কিছু দেখে করি নাই বা আমার মধ্যে কোনো বায়াসনেস ছিল না, আমি পুরো নিরপেক্ষভাবে চোখ বন্ধ করে র্যান্ডমলি সিলেক্ট করেছি। এবং এই প্রসেসটা 8 বার রিপিট করেছি। সো নাম্বার অফ ট্রায়ালের সংখ্যা 8। পি এর মান হচ্ছে, পি হবে হলো প্রবাবিলিটি অফ সাকসেস। তো প্রবাবিলিটি অফ সাকসেস হওয়ার সম্ভাবনা কত? আমার যেহেতু এস, এই এস এর সংখ্যা আছে 4টা আর টোটাল কার্ড আছে 52টা, তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস হবে 4/52। 4/52 কাটাকাটি হয়ে 1/13 হয়। আর কিউ হবে কত? 1 মাইনাস পি, 1 মাইনাস 1/13, তার মানে 12/13। আর এক্স এর সংখ্যা কত হতে পারে? এক্স এর সংখ্যা, এই যে প্রসেস, টোটাল প্রসেস হচ্ছে 8 বার রিপিট করেছি, তো 8 বারের মধ্যে আমার 0 সংখ্যক বারও হতে পারে, এস একবারও পাই নাই সেটাও হতে পারে, একবার পাইছি, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7। এবং যেহেতু টোটাল প্রসেস আমি 8 বার করেছি, 8 বারই আমি এস পেতে পারি, 8 বারই আমার এস হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য এক্স এর মান 0 থেকে 8 এর মধ্যে যে কোনো একটা হবে। কত হবে সেটা আমি জানি না, কিন্তু যে কোনো একটা হবে। তার মানে টোটাল প্রসিডিউরটাকে বলা হয় বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই যে এক্স এর বিভিন্ন যে ভ্যালু দিলাম, প্রবাবিলিটির যে ভ্যালুগুলো দিলাম, এইটাকেই মেইনলি বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এক্স এর মানগুলোই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, এক্সাম্পল দেখে বলেন তো এইটা বাইনোমিয়াল নাকি বাইনোমিয়াল না। ইউ রোল এ ডাই 10 টাইমস। ডাই মানে কি? লুডুর গুটির ছক্কা। আমি 10 বার এই লুডুর গুটির ছক্কা চেলে দেখলাম যে কয়বার, মানে কি কি আমার আসে। and note that the number the die lands on, মানে কি আসে। লুডুর গুটি আমি 10 বার, লুডুর ছক্কা আমি 10 বার থ্রো করলাম, থ্রো করে আমি দেখবো এখানে কত আসে। 1 পড়লো না, 2 পড়লো না, 3 না, 4 না, 5 না, 6। তো এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কিনা বলেন তো? বাইনোমিয়াল। আচ্ছা, বাইনোমিয়াল। কেন বাইনোমিয়াল? বাইনোমিয়ালের কন্ডিশন সবগুলো ফুলফিল করেছে কিনা সেটা বলেন। এন এর মান কত, পি এর মান কত, কিউ এর মান কত, এগুলা বলেন। এখানে নাম্বার অফ ট্রায়াল হচ্ছে ম্যাডাম 10, আর এন এর মান হচ্ছে 10,
আর হচ্ছে পি এর মান 5/10 হবে। কত? ম্যাডাম পি এর মান 5/10 হবে। 5 কিভাবে পেলেন? যেমন এখানে আমার ছিল এস, এস আছে টোটাল 4টা হলো, টোটাল কার্ড ছিল 52টা, তো 4/52 হইছে আমার হচ্ছে এস আসার সম্ভাবনা, মানে এস আসলে সাকসেস, এস না আসলে ফেলিওর। তো এখানে কোনটা আসলে সাকসেস আর কোনটা আসলে ফেলিওর বলেন তো? 10 বার যে আমি একটা লুডুর গুটির ছক্কা চাললাম, কত পড়লে আমার সাকসেস আর কত পড়লে ফেলিওর, সেটা কি এখানে দেওয়া আছে? না এখানে তো দেওয়া নাই। দেওয়ার নাই। যদি আমার বলা থাকতো, না আমার যদি এখানে বলা থাকতো যে 6 পড়লে সাকসেস, ছক্কা পড়লে সাকসেস, ছক্কা না পড়লে ফেলিওর, তখন আমি এটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে পারতাম। আমার বাইনোমিয়ালের প্রথম শর্তই হচ্ছে, আমি বারবার বলেছি, প্রথম শর্তই হচ্ছে আউটকাম হবে 2টা। এখানে যেমন বলাই আছে এস, এস আসলে আমার সাকসেস, এস না আসলে আমার ফেলিওর, আউটকাম 2টা, হয় সাকসেস নয় ফেলিওর। এখানে কথা বলা আছে আউটকাম আমার 6টা, আউটকাম 6টা হলে কি সেটা বাইনোমিয়াল হবে? হবে না, আউটকাম 2টা হতে হবে। আউটকাম যদি 6টাই হয় তাহলে সেটাকে বাইনোমিয়াল বলতে পারবো না। আমি যদি এখানে বলতাম ছক্কা পড়লে সাকসেস, ছক্কা না পড়লে ফেলিওর, আমি একটা লুডুর গুটি 10 বার হলো 10 টাইমস আমি রোল করলাম এবং দেখব নোট দ্য নাম্বার অফ ডাই ল্যান্ড 6, আমি যদি 6 এর কথা উল্লেখ করে দিতাম অথবা 5 এর কথা উল্লেখ করে দিতাম অথবা 1 এর কথা উল্লেখ করে দিতাম, তখন এটা হয়তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আমার এখানে কিছুই উল্লেখ করা নাই, তার মানে আমার আউটকাম 6টা। আউটকাম যদি 6 হয় তখন সেটাকে, সেই ডিস্ট্রিবিউশনটাকে আমি কখনোই বাইনোমিয়াল বলতে পারবো না। এই যে দেখেন এখানে বলা আছে, this is not a binomial experiment, while each trial is independent there are more than 2 possible outcome। যেহেতু এখানে পসিবল আউটকামের সংখ্যা 2 এর বেশি, মানে 1 2 3 4 5 6, সো এটা ইট ইজ নট এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আমি কি বোঝাতে পেরেছি? জি ম্যাম বুঝতে পারছি। ওকে, মানে আউটকাম অবশ্যই 2টা হতে হবে। লুডুর গুটির ছক্কাও, লুডুর গুটির এটাও বাইনোমিয়াল হতে পারে যদি আমি উল্লেখ করে দেই যে আমার কয়বার আমি 1 আসলো সেটা আমি দেখবো। 10 বার কয়েন টস করে, 10 বার এই লুডুর গুটির ছক্কা চেলে দেখবো আমি কয়বার আমার 5 আসে, কয়বার আমার 6 আসে, তখন আমি বলতে পারবো এটা সাকসেস নাকি ফেলিওর। আমাকে তো শুধু বলে দিয়েছে 10 বার আমি 10 টাইমস ডাইস রোল এন্ড নোট দ্য নাম্বার অফ ডাই ল্যান্ডস অন, কত পড়লো সেটা আমি দেখবো, ল্যান্ডস অন কততে ল্যান্ড করলো সেটা আমি দেখবো। বোঝা গেছে? তাহলে র্যান্ডম বাইনোমিয়াল কখন হয় আর কখন হয় না? জি ম্যাম যখন উল্লেখ থাকবে একটা ভ্যালু। হ্যাঁ, মানে আউটকাম যখন 2টা থাকবে, উল্লেখ বলতে আউটকাম যখন 2টা থাকবে তখনই। আমি আপনাদের একটা টেস্ট নিলাম, টেস্টে আমি যদি বলি পাস করার সম্ভাবনা কত, ফেল করার সম্ভাবনা কত, এরকম বলে দেওয়া আছে বা বলা আছে পাস এবং ফেল এই 2টার মধ্যে হবে, তখন সেটাকে বলা হয় বাইনোমিয়াল। আমি যদি এখন বলি এ গ্রেড কতজন পেয়েছেন, বি গ্রেড কতজন পেয়েছেন, সি গ্রেড কতজন পেয়েছেন, ডি গ্রেড কতজন পেয়েছেন, তার মানে আউটকাম হয়ে গেল আমার মোর দ্যান 2, তখন আর ওটা বাইনোমিয়াল হবে না। যদি আমি বলি পাস আর ফেল, তখন হবে সেটা বাইনোমিয়াল। যদি বলি এ প্লাস এ, এ মাইনাস বি, বি প্লাস, তখন আর সেটা বাইনোমিয়াল হবে না। বুঝা গেছে এবার? জি ম্যাম। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের তো আপনারা এটা জানেনই, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন কি এটা তো যেহেতু পড়েছেন, সো এই যে nc(x) p⁻x q⁻n - x, এটা হচ্ছে সূত্র। x এর মান হবে কত? 0 থেকে n পর্যন্ত। x এর মান অবশ্যই 0 থেকে n এর মধ্যেই থাকতে হবে। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখেন তো পারেন কিনা, কি বলা আছে ম্যাথে। ম্যাথটা একটু পড়েন, যে কেউ একজন ম্যাথটা পড়েন, জোরে জোরে পড়েন। মুনিয়া বলো। বলেন বলেন। A bag contains 10 chips. হ্যাঁ, 3 of the chips are red, 5 of the chips are white, and 2 of the chips are blue. ওকে, 3 chips are selected with replacement. Find the probability that you select exactly one red chip. আচ্ছা
তার মানে কি একটা ব্যাগের ভেতরে 10টা চিপস আছে, 10 রকম কালারের 10টা চিপস আছে, সরি 3 রকম কালারের, 3টা আছে রেড, 5টা আছে হোয়াইট, 2টা আছে ব্লু। তো আমাকে বলেছে কি White, 3 চিপস blue. সিলেক্টেড। আমি হ্যাঁ, আমি কিভাবে 3টা চিপস সিলেক্ট করব, মানে একদম র্যান্ডমলি মনে করেন চোখ বন্ধ করে আমি একটা চিপস সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি দেখবো ওটা লাল, ওটা সাদা, নাকি ওটা নীল। দেন কি করবো, ওটা আমি আবার ওই ব্যাগের মধ্যে রেখে দেবো, মানে উইথ রিপ্লেসমেন্ট আবার আমি ব্যাগের মধ্যে রেখে দেবো, রেখে দিয়ে আবার চোখ বন্ধ করে আমি আরেকটা চিপস তুলবো, দেন দেখবো ওটা লাল, ওটা সাদা, নাকি ওটা নীল। দেন আবার রেখে দেবো, রেখে দিয়ে আবার তুলবো। এটাকে বলা হয়, আমি যেহেতু 3বার চিপস সিলেক্ট করব, তো 3বার উইথ রিপ্লেসমেন্ট। উইথ রিপ্লেসমেন্ট মানে পুনরায় রেখে দেবো, আর উইদাউট রিপ্লেসমেন্ট মানে আমি যেহেতু তুলেছি ওটা আমার কাছে চলে আসলো, আমি আর ওটা রিপ্লেস করবো না, ওটা আমি আর ব্যাগের ভিতর রাখবো না। এটাকে বলে উইদাউট রিপ্লেসমেন্ট। যাই হোক, ওগুলো পরের কথা। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট, আমাকে প্রবাবিলিটি কি করতে বলেছে, যে ইউ সিলেক্ট এক্স্যাক্টলি ওয়ান রেড চিপস। আমি লাল চিপস উঠার মানে প্রবাবিলিটি কত, আমি লাল চিপস তোলার প্রবাবিলিটি কত। তো এখানে লাল চিপসের সংখ্যা আছে কত, 3টা, 3টা। টোটাল চিপসের সংখ্যা কত, 3টা, 10টা। হ্যাঁ, আর টোটাল চিপসের সংখ্যা কত, 10টা। 10টা। তাহলে আমার প্রবাবিলিটি অফ সাকসেস মানে লাল চিপস ওঠার সম্ভাবনা কত হবে, 3/10। 3/10। 3/10, হ্যাঁ, এটাই হবে আমার প্রবাবিলিটি অফ সাকসেস। দেন কিউ কত হবে, 1 মাইনাস পি। 1 minus p, 1 minus 0.3. হ্যাঁ, ওকে। দেন এখানে এন এর মান কত, মানে আমি নাম্বার অফ ট্রায়ালের সংখ্যা কয়বার করছি, কয়বার আমি এরকম প্রসিডিউরটা কয়বার রিপিট করেছি, 3বার ম্যাম। 3বার। 3বার। মানে এন এর মান 3। ওকে। আর আমাকে কোশ্চেনে বলেছে কি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ সিলেক্ট এক্স্যাক্টলি ওয়ান রেড চিপস। তার মানে আমার একটা চিপস ওঠার সম্ভাবনা কত, মানে এক্স এর মান হবে আমার 1, এক্স এর মান হবে 1। যেহেতু আমাকে কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ সিলেক্ট এক্স্যাক্টলি ওয়ান রেড চিপস, তাহলে এক্স এর মান হবে 1। তাহলে প্রবাবিলিটি অফ 1 ইকুয়াল টু, এই যে এন এর মান এখানে বসাই দিবেন 3, এন সি এক্স, এক্স এর মান 1, পি এর মান 0.3, পি টু দি পাওয়ার এক্স, তার মানে 0.3 টু দি পাওয়ার 1, কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, মানে কিউ এর মান 0.7, 0.7 টু দি পাওয়ার এন মাইনাস এক্স, 3 মাইনাস 1 2। তাহলে এটা ক্যালকুলেট করতে পারবেন না? জি ম্যাম, উপরে ম্যাম ম্যাম। 2টা আছে, এখন ওই যে মানে পরে যেটা আছে ওটা করবো নাকি আগে? বুঝি নাই, আবার বলেন। সূত্র তো ম্যাম 2টা আছে, একটা হচ্ছে মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এনসিএক্স, ও আচ্ছা, এনসিএক্স মানেই তো ফ্যাক্টোরিয়াল এন বাই এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ইনটু এক্স ফ্যাক্টোরিয়াল, মানে এনসিএক্স এর মানেই হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স ইনটু ফ্যাক্টোরিয়াল এক্স। এটা তো জানেন আপনারা, এটা ক্যালকুলেট করতে পারেন না ফ্যাক্টোরিয়াল? ম্যাম, যদি একটু ক্যালকুলেশনটা একটু দেখাই দিতেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনাদের কাছে ক্যালকুলেটর আছে এখন কাছে? সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে? সবসময় আমার ক্লাসে সায়েন্টিফিক ক্যালকুলেটর কাছে নিয়ে বসবেন, যেহেতু ক্যালকুলেশন করতে হবে, ম্যাথ করতে হবে। সো আমি ম্যাথ আপনাদের ক্লাসে করিয়ে দিব এবং সাথে ইয়া দিয়ে দিব, হোমওয়ার্ক দিয়ে দিব। ফ্যাক্টোরিয়াল এন এর মান বের করার জন্য দেখেন আছে সরাসরি এন সি এক্স ইনপুট দেওয়া যায়। এন এর মান 3 আর সি এক্স এর মান 1, 3c1 ই সরাসরি ইনপুট দেওয়া যায়, 3c1 ইকুয়াল টু 3 হয়। অথবা আপনারা ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স করে করেও পাবেন। আপনারা ক্লাস 9 10 এ বা হ্যাঁ ওই সময় ফ্যাক্টোরিয়াল কম্বিনেশন পারমিউটেশন করেছিলেন না, মনে পড়ে? আপনার সায়েন্স থেকে আসছেন না সবাই? জি ম্যাম। তাহলে তো এটা জি জানার ম্যাম। কথা, ফ্যাক্টোরিয়াল পারমিউটেশন কম্বিনেশন এই ম্যাথ গুলো করার কথা, ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানার কথা। ম্যাম, অনেকেরই দিল না। আচ্ছা আচ্ছা, ওকে, নো প্রবলেম। হায়ার ম্যাথ থাকতে হবে না, এই ছোট্ট জিনিসটা আপনি যদি আজকেও জানেন বা আজকে শেখেন, সো এটা কোনো প্রবলেম না। আপনার যে আগে থেকে জানতেই হবে সবার এমনও কোনো কথা না। আপনি ক্যালকুলেটরটা একটু নিয়ে আসেন, মানে ক্যালকুলেটরটা কাছে নেন, আমি বলে দিচ্ছি। ক্যালকুলেটর আছে? জি ম্যাম। ওকে, ক্যালকুলেটরটা হাতে নেন, বের করেছেন ক্যালকুলেটর?
ওকে, দেখেন, অন করেন, অন করার পরে দেখেন শিফট চাপেন, শিফট, এই যে হলুদ কালারের একদম বাম সাইডে জি ম্যাম, শিফট আছে চাচ্ছি। একটা, ইয়ে জি করছেন, ম্যাম। প্রেস করেছেন শিফট। জি ম্যাম। তারপরে দেখেন এই যে ভাগ চিহ্ন আছে না, একটা ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন, ভাগ চিহ্নের উপরে দেখেন হলুদ কালারের লেখা NCR, দেখতে পেয়েছেন? ভাগ চিহ্নের উপর ছোট্ট করে হলুদ রঙের লেখা NCR। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আপনি, আমার লাগবে কত, 3C1, 3 চাপেন, 3, জাস্ট 3 চাপেন, কোনো শিফট টিপ না, জাস্ট 3 চাপেন। তারপর শিফট, এই ভাগ চিহ্ন, দেখেন একটা সি আসে, সি, তারপরে 1, 1 লাগবে, 1, 3C1, 3C1 আসছে। জি ম্যাম, আবার মানে প্রথমে হ্যাঁ দেখেন, 3 চাপেন, একদম প্রথমে 3 চাপেন, কোনো শিফট টিফট একদম কোনো কিছু না, 3। প্রথমে একদম ফ্রি, তারপর হ্যাঁ, শিফট। তারপর শিফট চেপে ওই ভাগ চিহ্নটার উপরে প্রেস করেন, জি ম্যাম, তারপরে 1। 1, তাহলে দেখেন তো কত আসে, ইকুয়াল দেন, ইকুয়াল, ম্যাম 3 আসে। 3 আসে। হ্যাঁ, আপনি 5C2 দেন, 5C2, 5 শিফট ভাগ চিহ্ন 2, 5C2 কত আসে দেখেন। ম্যাম 10 আসে। হ্যাঁ, দাঁড়ান, এই যে কি ব্যাপার, ব্লার হয়ে আছে কেন? ঠিক আছে ম্যাম। আরে না, এরকম আসে না, জি ম্যাম। এই তো, ওকে। মনে করেন যে কোনো আমার এই যে সংখ্যা আসতে পারে, 5, 4C2, 6 আসে, 4C2, এভাবে করে মনে করেন যে কোনো সংখ্যা আপনি এখানে দিতে পারেন, n এর মান যাই হোক, x এর মান যাই হোক, আপনারা পারবেন। সবাই কি ক্যালকুলেটর আছে সবার হাতে? সবাইকে কিন্তু নেক্সট ক্লাস থেকে, আজকে মোটামুটি কিছু বললাম না, নেক্সট ক্লাসে সবসময়ই আপনাদের হাতে স্ট্যাটিস্টিক্স এর ক্লাসে যেন আপনাদের সবার হাতে ক্যালকুলেটর থাকে। ক্যালকুলেটর আছে না আপনাদের? জি ম্যাম। আছে ক্যালকুলেটর? জি ম্যাম আছে। আর আচ্ছা, ম্যাম মোবাইলে তো এখন অ্যাপস নামায় হ্যাঁ সায়েন্টিফিক ক্যালকুলেটর ডাউনলোড করে। হ্যাঁ 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 হ্যাঁ, মোবাইলে এখন সবই হয়। মোবাইলের ক্যালকুলেটরেই দেখবেন যে কত মানুষের, মানে মোবাইল গুলোই এমন থাকে যে তাদের ক্যালকুলেটর মানে সায়েন্টিফিক সবকিছু প্রোগ্রাম করা থাকে, অথবা অ্যাপ তো আছেই, অ্যাপ নামায় নিয়ে ক্যালকুলেটর করা যায়। সো এখন অনেক সুবিধা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। সবাই কি প্র্যাকটিস করেছেন? সবাই কি বুঝতে পেরেছেন সি জিনিসটা কি? মানে সি মানে কম্বিনেশন, 3C1 কত রকমের কম্বিনেশন হতে পারে। হতে পারে আমি 3বার যে সিলেক্ট করতেছি, সেই 3বারের মধ্যে একবার লাল চিপস আসলো, 2বার সাদা চিপস আসতে পারে, 2বার লাল চিপস আসলো, একবার নীল চিপস আসতে পারে, অথবা একবার লাল, একবার সাদা, একবার নীল চিপস আসতে পারে। এরকম করে করে কত রকমের কম্বিনেশন হতে পারে, সেটাই এখানে প্রকাশ করেছে। জি ম্যাম। ওকে, তাহলে এই ম্যাথটা তাহলে ইজি না? অনেক ইজি। 3C1 হলো 3, 0.3 টু দি পাওয়ার 1 মানে 0.3, 0.7 টু দি পাওয়ার 2 মানে 7 এর স্কয়ার 7 7 49 মানে 0.49। এই তিনটা এখন গুণ করে দিলেই কত হবে? 0.441। এটাই হবে আপনাদের অ্যান্সার। হ্যালো, শেষ। আচ্ছা, এইগুলো গেল পয়সন ডিস্ট্রিবিউশন। আপনাদের এইগুলা, এইটা একটু বুঝাই দিই। সেম ম্যাথটাই a bag contains 10 chips, 3 of the chips are red, 5 of the chips are white and 2 of the chips are blue. 4 chips are selected. কয়টার কথা বলা আছে? 4টা। 4 chips are selected with replacement. Create a probability distribution for the number of red chips select. তার মানে লাল চিপস কয়বার আমার সিলেক্ট হইলো, ক্রিয়েট এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর দ্য নাম্বার অফ রেড চিপস সিলেক্ট, সেটা আমার দেখাতে হবে। তো সেম আগের মতোই, প্রবাবিলিটি অফ রেড চিপস হবে 3/10, কিউ হবে 1 মাইনাস পি, আর এন এর মান কত? যেহেতু আমি 4টা চিপস সিলেক্ট করব, সেজন্য এন এর মান হবে আমার 4।
আর এক্স এর মান কত হবে? এক্স এর মান 0 থেকে 4 পর্যন্ত হবে। 0 মানে একটাও লাল চিপস আসবে না, তার সম্ভাবনা কত? 1 মানে একটা লাল চিপস আসবে, তার সম্ভাবনা কত? 2 মানে দুইটা লাল চিপস আসবে, তার সম্ভাবনা কত? x মানে তিনটা লাল চিপস আসবে, তার সম্ভাবনা কত? আর এক্স এর মান 4, চারটা লাল চিপস আসার সম্ভাবনা কত সেটা এখানে দেওয়া থাকবে আর কি। মানে n এর মান যত হবে x এর মান তত দূর পর্যন্ত যাবে। x এর মান 0 থেকে শুরু হয় n পর্যন্ত। n এর মান যদি 4 হয় 4, n এর মান যদি 5 হয় তাহলে 5, n এর মান যদি 2 হতো তাহলে 2 পর্যন্ত যাবে x এর মান অলওয়েজ। তো আমি এখন এই যে এখানে যেমন ক্যালকুলেট করেছিলাম প্রবাবিলিটি অফ 1 ইকুয়াল টু এত, আমি এখন প্রবাবিলিটি অফ 0 সমান কত, প্রবাবিলিটি অফ, ম্যাম এখানে হ্যাঁ ম্যাম একটা কথা ছিল, এখানে এন ওই নাম্বার অফ ফোর সিলেক্টেড ওইখান থেকে তো আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মান নাম্বার অফ 4 সিলেক্টেড এখান থেকেই এসেছে, যে 4 চিপস আর সিলেক্টেড। তার মানে আমার ট্রায়ালটা কতবার হচ্ছে? 4 বার। আমার এক্সপেরিমেন্টটা কতবার আমি রিপিট করতেছি? 4 বার। ওখান থেকে n এর মান যে 4 সেটা আসবে। দেন আমার বলেছে ক্রিয়েট এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর দ্য নাম্বার অফ রেড চিপস সিলেক্টেড। আমি এই যে এখানে প্রবাবিলিটি অফ 1 বের করেছিলাম না, পি অফ 1, পি অফ 1 কিভাবে বের করেছিলাম? এই সূত্র দিয়ে না, পি অফ এক্স এর এই সূত্র দিয়ে, পি অফ এক্স এর এই সূত্র থেকে পি অফ 1 বের করেছিলাম। ঠিক সেইভাবে আমি পি অফ 0 বের করতে পারি, পি অফ 1 বের করতে পারি, পি অফ 2 বের করতে পারি, পি অফ 3 বের করতে পারি, পি অফ 4 বের করতে পারি। 0 এর জন্য হবে 0.240, 1 এর জন্য হবে 0.410, 2 এর জন্য। আপনারা এখন যেহেতু আমি ক্যালকুলেটরের ক্যালকুলেশন শুরু করেছি, আপনারা 0 এর জন্য ভ্যালু বের করে ফেলেন। 0 এর জন্য কত আসে দেখেন, 2.240 আসে কিনা। মানে সেম এই যে সূত্র, এই p of x equal to ncx, p to the power x, q to the power n minus x, এখানে সবগুলোর ভ্যালু ইনপুট করে x এর মান প্রথমে 0 বসান, x এর মান তারপর 1 বসান, x এর মান 2 বসান, x এর মান 3 বসান, x এর মান 4 বসান। আর বাদ বাকি সবগুলো তো যা আছে তাই। n এর মান 4 হবে, x এর মান প্রথমে 0 হবে, তারপরে p এর মান হবে 0.3, q এর মান হবে 0.7, n এর মান হবে 4। x এর মানে একবার 0 বসাবেন, একবার 1 বসাবেন, একবার 2 বসাবেন, 3 বসাবেন, 4 বসাবেন, তাহলে 4টা ভ্যালু আসবে। ভ্যালু আসলে এই টেবিলটা ক্রিয়েট করতে পারবেন, যে ক্রিয়েট এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল ফর দ্য নাম্বার অফ রেড চিপস সিলেক্টেড। এটা হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল। তো আপনারা করে ফেলেন, ক্যালকুলেটর তো আছে সবার কাছে। সো একবার 0 বসান, 1 বসান, 2 বসান, এই সূত্রটা দরকার হয় লিখে নেন, ncx p to the power x q to the power n minus x। এখানে সবগুলো ভ্যালু বসায়ে x এর মান একবার 0 বসান, একবার 1, একবার 2, একবার 3, একবার 4 করে ফেলেন দেখি। এবং করে দেখেন 0 এর জন্য 0.240 আসে কিনা, 1 এর জন্য 0.412 আসে কিনা দেখেন। একটু উপরে চলে না, ওই যে এই সূত্রটা একটু সূত্রটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সূত্রটা লিখে নেন, খাতায় লিখে নেন। এবার এখান থেকে n এর মান, p এর মান, q এর মান সবগুলো বসায় ফেলেন, লিখে নেন। এই যে এখানে লেখেই দেওয়া আছে, দ্য বাইনোমিয়াল প্রবাবিলিটি ফর্মুলা ইজ ইউজড, ওই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। সূত্রটা আবার একটু করে ম্যাম, ফর্মুলাটা আবার একটু সূত্রটা লিখে নেন, সূত্রটা
n এর মান 4 কিন্তু n এর মান এখানে 3 দেওয়া আছে, n এর মান কিন্তু এখানে 4 হবে। 4 chiefs are selected. ক্যালকুলেটরে করে ফেলেন, জাস্ট বসায় মানে একদম 3c1 বসাবেন, 0.3 টু দি পাওয়ার 1, 0.7 টু দি পাওয়ার 2, মানে এইভাবে করে একদম ফাংশন আকারে লিখে করে ফেলেন। করতেছেন তো আপনারা? ম্যাম ওকে। পেয়েছেন একটাও রেজাল্ট? খাতায় করতেছি তো মানে একটু সময় লাগছে। না, খাতাই করেন, সমস্যা নেই। ক্যালকুলেটর কাছে নাই? ক্যালকুলেটরে করেন। পারছেন সবাই? খাতায় করলে কিন্তু পারবেন না করতে, মানে ক্যালকুলেটর ছাড়া কিন্তু করতে পারবেন না। ক্যালকুলেটর মানে অনেকগুলো ক্যালকুলেশন আছে, টু দি পাওয়ার 3, 4 এরকম আসবে, তখন কিন্তু আপনারা ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে। ক্যালকুলেটর সবাই কাছে নিয়ে ক্লাস করতে বসবেন। আমার ক্লাসে অলওয়েজ ক্যালকুলেটর জন্য আপনাদের সবার কাছে থাকে। একটা হয়েছে 0 মান 0.240 প্রথমটা আচ্ছা, মানে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। একটা যেহেতু আসছে 1 এর জন্য আসবে, 2 এর জন্য আসবে, কিন্তু আপনি মনে হয় ক্যালকুলেটর ছাড়া করেছেন, তাই না? এই জন্য এত টাইম লাগলো। আর বাদ বাকিরা আচ্ছা, ওকে, যাই হোক, প্রথম তো সেজন্য একটু এই হচ্ছে। ক্যালকুলেটর কি আর কারো কাছে নাই? আর কেউ করেন নাই? কে করেছেন? নাম কি আপনার বলেন তো? ম্যাডাম এমডি তারেক রহমান। তারেক রহমান, ওকে, তারেক রহমান, থ্যাংক ইউ। আর কেউ করেন নাই? পারতেছেন না আপনারা? ইজি তো, ভেরি ইজি, একদম জাস্ট ক্যালকুলেটরে ইনপুট দিবেন, হয়ে যাবে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আপনাদের এটা হোমওয়ার্ক থাকলো, বাসার কাজ, ঠিক আছে? বাসায় এগুলো সব সুন্দর মতো শেষ করবেন, ঠিক আছে? 1 এর জন্য কত, 2 এর জন্য কত, 3 এর জন্য কত, 4 এর জন্য কত, এটা আপনারা বের করবেন। এই টেবিলটাকেই বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল। আমি এরকম কোশ্চেন পরীক্ষায় দিব যে এরকম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল ক্রিয়েট করো, থাকবে পরীক্ষায়, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো এ পর্যন্তই আজকের ক্লাস। এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আর এই শীটটা গ্রুপে আছে, এই শীটটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই শীটটা গ্রুপে আছে, গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন।